হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল শিক্ষা দিশারি। আজ আমরা পুষ্টিতে যে খনিজ লবণ আগের দিন পড়েছিলাম লোহা, পুষ্টিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ লবণ বা মাইক্রো মিনারেল আমরা বলতে পারি লোহা, সেই লোহার অভাব ঘটিত রক্তাল্পতার কারণ সম্পর্কে আমরা জেনে নেব। দেখো, লোহার অভাব ঘটিত রক্তাল্পতার কারণ কি আছে? লোহার অভাবে যে আমাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয় সেটা আমরা প্রত্যেকেই জানি। তো এখানে একটু কারণটা একটু দেখে রাখি। কোনো অংশ কেটে গেলে যদি দীর্ঘক্ষণ ধরে প্রচুর রক্তক্ষরণ ঘটে বা কোনো বড় ধরনের অস্ত্রোপচারের সময় দেহ থেকে অধিক রক্ত বেরিয়ে যায় এবং সেই পরিমাণ রক্ত দেহে অনুপ্রবেশ না করানো হয়, তবে লোহা ঘটিত রক্তাল্পতা দেখা যায়। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো যে যখন আমাদের শরীর তো একটা এখানে একটা তো লিমিটিং অ্যামাউন্ট অফ ব্লাড থাকে, সেই ব্লাডটা কিন্তু প্রতিদিন আমাদের শরীরে সার্কুলেশন হচ্ছে এবং আমাদের শরীরে বিভিন্ন কার্যকলাপ কিন্তু ব্লাডের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। যখন আমাদের শরীর কোনো বড় কোনো ডিজিজ হলো বা কোনো আঘাত লাগলো বা কোনো জায়গা কেটে গেল, সেই জায়গা থেকে রক্তপাত হলো, যদি অল্প হয় তো ঠিক আছে, কিন্তু যদি অনেকটা পরিমাণে হয় তখন সেই অনেকটা পরিমাণ ব্লাড সেই সঙ্গে সঙ্গে তো সেটা আমাদের শরীর রিকভার করতে পারছে না, কারণ অত তাড়াতাড়ি তো আমাদের শরীর সেই ব্লাডটা কীভাবে অত তাড়াতাড়ি উৎপন্ন করবে, তাই না? সেই ব্লাড উৎপন্ন করার জন্য আমাদের বিভিন্ন ভালো ভালো যেখানে আয়রন ঘটিত বিভিন্ন খাবার আছে সেই খাবারগুলো আমাদের খেতে হবে, কিন্তু তার অত তাড়াতাড়ি তো সম্ভব নয়। যখন এরকম কোনো একটা পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে আমাদের শরীর থেকে ব্লাড অনিয়ন্ত্রিতভাবে বেরিয়ে গেল, অথচ আমাদের শরীর কিন্তু সেই পরিমাণ রক্ত আমাদের শরীরে বাইরে থেকে প্রবেশ করানো হলো না, এই সময় কি হয়? যখন অস্ত্রোপচার হলো তখন আমাদের শরীরে যখন অ্যানিমিয়া দেখা দেয় বা যখন কোনো বড় ধরনের কোনো আঘাতে যখন আমাদের শরীর থেকে ব্লাড অনেকটা পরিমাণে লস হয়ে যায়, তখন কিন্তু আমাদের শরীর কবে সেই পরিমাণ ব্লাড রিকভার করবে ততদিনে কিন্তু ওয়েট করতে পারে না, কারণ ততদিনে অনেক আমাদের ড্যামেজ হয়ে যাবে। তো সেই জন্য বাইরে থেকে কিন্তু আমাদের ব্লাডের প্রয়োজন হয়। তো যখন ওই বাইরের ব্লাডটাও আমাদের শরীর পাচ্ছে না, তখন কি হবে? তখন শরীরে একটা অ্যানিমিয়া দেখা দেবে। শরীরে কী হবে? একটা পরিস্থিতি দেখা দেবে যেখানে লোহার অভাব দেখা দেবে। সেই পরিস্থিতিটাই হলো অ্যানিমিয়া বা রক্তাল্পতা। আশা করি বোঝাতে পারলাম। আমি একটুখানি বোঝানোর চেষ্টা করলাম। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে বুঝতে অসুবিধা হলো কি না, আর কোনখানটা অসুবিধা হলো সেটা আমাকে একটু জানাবে। আমি একটু বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে? তাহলে আশা করি রক্তাল্পতা বা অ্যানিমিয়া কী জিনিসটা বুঝতে পারলে। নেক্সট দেখবো আমরা অর্শ রোগীর মলের সঙ্গে প্রতিদিন প্রচুর পরিমাণে রক্ত দেহ থেকে বেরিয়ে হয়ে গেলেও এটি ঘটে। তাহলে যে কোনো পরিস্থিতিতে যখন শরীর থেকে ব্লাড বেরিয়ে যাবে সেই পরিস্থিতিটাই হচ্ছে রক্তাল্পতা, ঠিক আছে? ব্লাড বেরিয়ে যাওয়া মানেই রক্তাল্পতা এমন কিন্তু নয়, কিন্তু এমন একটা পরিস্থিতি যখন ব্লাড বেরিয়ে যাচ্ছে অথচ সেই পরিমাণে ব্লাড আমাদের শরীরে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে না বা আমাদের শরীর উৎপন্ন করছে না সেই পরিমাণ ব্লাড, সেই রকম অবস্থাকে বলা হচ্ছে। তাহলে কি হচ্ছে? শরীরে তখন তো ব্লাডের ঘাটতি দেখা দিচ্ছে, তাই না? যখন এই ব্লাডের ঘাটতি বা অভাব দেখা দেবে সেই অবস্থাটাকেই বলা হচ্ছে অ্যানিমিয়া। তো সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, আঘাত থেকে হতে পারে, অস্ত্রোপচারের ক্ষেত্রে হতে পারে, বা অর্শ রোগীর মলের সঙ্গেও কিন্তু প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যায়। তো সেই সময়তেও কিন্তু আমাদের এই রক্তাল্পতা দেখা দিতে পারে। নেক্সট কি আছে দেখো, এটা 2 নম্বর গেল। নেক্সট কি আছে 3 নম্বর, দেখো ঋতুকালীন অতিরিক্ত রক্তস্রাবের ফলে মহিলাদের দেহে এটি ঘটতে পারে। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে মহিলাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রতি মাসে একটা মেনস্ট্রুয়াল সাইকেল হয়। তো সেটাকে যখন মেনস্ট্রুয়াল সাইকেল হয়, তো সেই মেনস্ট্রুয়াল সাইকেলের সময় প্রচুর পরিমাণে ব্লাড শরীর থেকে বেরিয়ে চলে যায়। তো সেই অবস্থায় কিন্তু অ্যানিমিয়া বা রক্তাল্পতাও দেখা দিতে পারে। নেক্সট দেখো 4 নম্বর পয়েন্ট কি আছে, শৈশবে দ্রুত বৃদ্ধির সময় দেহে যখন রক্তের পরিমাণ বাড়ে তখন উপযুক্ত পরিমাণ লোহা জাতীয় খাদ্য বা লোহা ঘটিত লবণ সরবরাহ না করলে এটি ঘটে থাকে। তো সেম জিনিস কি হচ্ছে, শরীর যখন বৃদ্ধি হচ্ছে, আমরা যখন ছোট ছিলাম আমাদের লোহার চাহিদাও কিন্তু আমাদের কম ছিল, কিন্তু যখন আমাদের শরীরের গ্রোথ হচ্ছে তখন আমাদের লোহার চাহিদাও বাড়ছে অন্যান্য চাহিদার সঙ্গে সঙ্গে।
তো সেই পরিমাণ লোহা যদি আমাদের শরীর না লোহা জাতীয় খাবার যদি শরীর গ্রহণ না করে তাহলে কি হবে? তাহলে এই অবস্থার বা রক্তাল্পতার সৃষ্টি হতে পারে। নেক্সট কি আছে 5 নম্বর পয়েন্ট দেখো, পেটের রোগের ক্ষেত্রে যদি লোহা শোষণ ব্যাহত হয় তবে রক্তে লোহার পরিমাণে ঘাটতি দেখা দেয়। এইভাবে দীর্ঘদিন চললে ধীরে ধীরে লোহা ঘটিত রক্তাল্পতাও দেখা দেয়। অনেক ক্ষেত্রে কী দেখা যায়, আমাদের যে পেটের গণ্ডগোলের কারণে আমাদের শরীরে লোহা শোষণ কিন্তু ব্যাহত হয়। তাহলে লোহা শোষণ যদি ব্যাহত হয় তখন কিন্তু আমাদের শরীরে রক্তাল্পতা দেখা দিতে পারে, এবং এটা যদি দীর্ঘদিন ধরে চলে তবেই কিন্তু রক্তাল্পতা দেখা দেবে। একদিনে কিন্তু এটা হয় না। ঠিক আছে, নেক্সট কী আছে দেখো 6 নম্বর পয়েন্ট কী আছে, দেহে গুরুতরভাবে প্রোটিন ঘাটতি থাকলেও ধীরে ধীরে লোহা ঘটিত অ্যানিমিয়া দেখা দেয়। তাহলে যদি শরীরে কিন্তু প্রোটিনের ঘাটতি থাকে, আমাদের শরীরে যে প্রোটিন জাতীয় খাবার আমাদের প্রতিদিন গ্রহণ করা উচিত, একটা আনুপাতিক হচ্ছে শরীরে যার যত বডি ওয়েট সেই বডি ওয়েট অনুযায়ী তার তত গ্রাম প্রোটিন খাওয়া উচিত। তো সেই পরিমাণ এটা কিন্তু ডেলি খাওয়া উচিত। একদিন খেলাম না তা কিন্তু নয়, এটা কিন্তু প্রতিদিন খাওয়া উচিত। সেটা উদ্ভিজ্জ প্রোটিন হোক বা প্রাণীজ প্রোটিন, কিন্তু এটা ডেলি খাওয়া উচিত। কিন্তু যদি দেখা যায় শরীরে প্রোটিনের ঘাটতি হয় কোনো কারণে, তাহলে কি হবে, সেই প্রোটিনের ঘাটতি থেকেও কিন্তু ধীরে ধীরে সেটা অ্যানিমিয়া বা রক্তাল্পতার রূপ নিতে পারে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো বোঝা গেল যে রক্তাল্পতা কীভাবে হতে পারে, বোঝা গেল। এর পরের কোয়েশ্চেন দেখো কি আছে, দেহে লোহার সঞ্চয় অধিক হওয়ার ফল কি? আচ্ছা, দেহে যদি লোহার সঞ্চয়টা অধিক হয়ে যায়, মানে আমরা অতিরিক্ত লোহা জাতীয় কোনো খাবার খেয়ে নিলাম, তো সেটা প্রতিদিনই যদি আমরা খেতে শুরু করি তাহলে লোহার সঞ্চয় বেশি হয়ে যাবে। আমাদের শরীরে ধরা গেল কোনো অস্ত্রোপচার হলো না, কোনো আঘাত থেকে রক্তপাত হলো না, আমরা কাউকে ব্লাড ডোনেটও করলাম না, তাহলে কি হতে পারে? তাহলে আমাদের শরীরে তো ব্লাড বেরোচ্ছে না শরীর থেকে, কিন্তু এই লোহ জাতীয় খাবার আমরা খেয়েই যাচ্ছি, তো লোহার সঞ্চয় কিন্তু অধিক হয়ে যাচ্ছে। তখন সেই অবস্থার ফলে কি হতে পারে দেখো, দেহে প্রয়োজনের তুলনায় অধিক লোহার উপস্থিতিকে বলে সিডারোসিস। কি বলে কোয়েশ্চেনটা একটু মনে রাখবে, সিডারোসিস। যখন দেহে অধিক লোহার উপস্থিতি দেখা যায় তখন তাকে বলা হচ্ছে সিডারোসিস। এছাড়া অত্যধিক লোহা প্লীহা, অগ্নাশয়, ত্বক ও অন্যান্য অঙ্গে সঞ্চিত হলে দেহে যে রোগ হয় তাকে বলে হিমোক্রোমাটোসিস। কি বলে? হিমোক্রোমাটোসিস। অনেক সময় এই রোগের ফলে যকৃতে সিরোসিস অফ লিভার দেখা যায়। ঠিক আছে, হিমোক্রোমাটোসিস এই রোগটির ফলে সিরোসিস অফ লিভার দেখা দেয়। ঠিক আছে, বোঝা গেল। এরপর দেখা যাচ্ছে কি শোষণ বা অ্যাবজর্পশন। খাদ্যের মাধ্যমে গৃহীত লোহার খুব কম অংশই মানুষের ক্ষুদ্রান্তে শোষিত হয়, তবে খাদ্য সামগ্রীর সঙ্গে গৃহীত অজৈব লবণে লোহা সহজেই পরিপাকনালীতে শোষিত হয়। জলে অদ্রবণীয় লোহার যৌগ যেমন ফেরিক ফসফেট, ফেরিক অক্সালেট ইত্যাদিও শোষিত হয় না। ঠিক আছে, নেক্সট আমরা দেখো লোহা শোষণে সাহায্যকারী উপাদান কোনগুলো সেটা একটু আমরা দেখে নিই। দেখো, ভিটামিন সি, HCl, সিস্টেইন, অ্যামাইনো অ্যাসিড, গ্লুটাথিয়ন, এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট। লোহা ফেরাস আয়রন রূপে শোষিত হয় এবং ট্রান্সফেরিন রূপে রক্তে পরিবাহিত হয়। এই যে ট্রান্সফেরিন রূপে রক্তে পরিবাহিত, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। এবার আছে দেহে লোহার উপস্থিতি, কোথায় কোথায় কতটা পরিমাণে লোহা আছে সেটা একটু দেখে নিই। হিমোগ্লোবিনে আছে লোহা 3.0 গ্রাম এবং শতকরা কত পার্সেন্ট? 60 to 70%। মায়োগ্লোবিনে আছে 0.13 গ্রাম, শতকরা 3 to 5%। হিম এনজাইম সাইটোক্রোম সি 0.004, শতকরা 0.1%। ক্যাটালেজ আছে 0.004, এটা 0.1%। ট্রান্সপেরেন্ট 0.004, 0.1%। ফেরিটিন 0.04 থেকে 0.8, এটা 1.5%। ঠিক আছে, এই যে পরিবহন বলে এই পয়েন্ট আছে না, এটা একটু দেখে রাখো। রক্তে বিশ্বসিত হওয়ার পর ফেরিক লোহা ট্রান্সফেরিক নামক বিটা গ্লোবিউলিনের সঙ্গে যুক্ত হয় এবং বিভিন্ন কলাকোষে পরিবাহিত হয়। প্রতি 100 ml রক্তে লোহার পরিমাণ 40 to 50 মিলিগ্রামের মধ্যে 92 to 98% লোহা হিমোগ্লোবিনে থাকে। ঠিক আছে, বোঝা গেল পরিবহনটা। এর পরের কোশ্চেন দেখো একটা কি আছে, মানবদেহে লোহার ব্যবহার। দেখো, লোহার ব্যবহারটা এখানে আমাদের খুব ভালো করে একটা চার্টের মতো করে দেওয়া আছে। ক্ষুদ্রান্তে শোষণ হচ্ছে,
সেখান থেকে মলের মাধ্যমে বর্জনের পরিমাণ 11 মিলিগ্রাম। এখান থেকে 1 মিলিগ্রাম কি হচ্ছে রক্তরসে উপস্থিত লোহার পরিমাণ 35 মিলিগ্রাম। সেখান থেকে হচ্ছে ফেরিটিন হিসাবে কোষে সঞ্চিত লোহার পরিমাণ 1 মিলিগ্রাম। আর এখান থেকে এটাও হতে পারে, এটা অভিমুখী বিক্রিয়া দেওয়া আছে। দেহের সজীব কোষে মৃত কোষসমূহ, ত্বক, পরিপাকনালী ও মূত্রপথের স্কোয়ামাস আবরণী কলার কোষ ধ্বংস হয়ে প্রতিদিন 1 মিলিগ্রাম লোহা কিন্তু বিনষ্ট হয়ে যায়। মহিলাদের প্রতিবার ঋতুস্রাব বর্জনের পরিমাণ 28 মিলিগ্রাম। হিমোগ্লোবিন অণুতে সন্নিবিশেষ, তারপরে অস্থিমজ্জায় প্রবেশ, খাদ্যের মাধ্যমে গ্রহণের পরিমাণ 12 মিলিগ্রাম। ঠিক আছে, পয়েন্টগুলো বোঝা গেল। দেহে লোহা গ্রহণে, দেহে লোহার ব্যবহার এবং উৎপাদিত পরিমাণ এখানে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখব দেহে লোহা শোষণ ব্যাহত হওয়ার কারণ। খুব ইম্পর্টেন্ট। দেহে লোহা শোষণ তো হতে পারে, কিন্তু সেই শোষণটাও ব্যাহত হতে পারে। কি কি কারণে সেই শোষণ ব্যাহত হয় সেটা একটু আমরা দেখে নিই। দেখো, খাদ্যে যদি অ্যাসকর্বিক অ্যাসিড তথা ভিটামিন সি এর ঘাটতি হয়, তাহলে ফেরিক আয়ন ফেরাস আয়নে পরিবর্তিত হতে পারে না, ফলে লোহা শোষণ ব্যাহত হয়। ভালো করে বুঝবে, ভিটামিন সি কিন্তু লোহা শোষণে সাহায্যকারী একটি উপাদান। যখন ভিটামিন সি এর ঘাটতি হবে আমাদের শরীরে, তখন কিন্তু লোহা শোষণও ব্যাহত হবে। ঠিক আছে, কেন ব্যাহত হচ্ছে? কারণ এই যে ফেরিক আয়ন সেটা ফেরাস আয়নে পরিবর্তিত হতে পারে না, ফলে লোহা শোষণ ব্যাহত হচ্ছে। 2 নম্বর কি আছে? খাদ্যে ফসফেট এবং ফাইটেট অধিক মাত্রায় থাকলে অদ্রাব্য লৌহ যৌগ উৎপন্ন হয়, ফলে লোহার শোষণ ব্যাহত হয়। 3 নম্বর কি আছে? বিভিন্ন খাদ্য সামগ্রীতে উপস্থিত অক্সালিক অ্যাসিড অদ্রাব্য অক্সালিক গঠনের মাধ্যমে লোহার শোষণে বাধা সৃষ্টি করে। ঠিক আছে, 4 নম্বর কি আছে? পাকস্থলী গাত্রনিঃসৃত হাইড্রোক্লোরিক অ্যাসিডের অভাবও লোহার শোষণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নেক্সট আছে কফি, কোকো, চা ও বিভিন্ন সবজিতে উপস্থিত পলিফেনল নামক যৌগ লোহা শোষণে বাধা দান করে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আজকে আমি লোহা শোষণ ব্যাহত হওয়ার কারণ পর্যন্তই করালাম। নেক্সট ক্লাসে আমি আলোচনা করব কয়েকটি খাদ্যে, বিভিন্ন খাদ্যে লোহার শতকরা পরিমাণ, এগুলো সম্পর্কে আমি আলোচনা করব। ওকে, তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার ক্লাসটাকে লাইক করবে এবং নতুন যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।